আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মেঘনা আলম নামে একজন ভদ্রমহিলা, যিনি এমনি আমাদের এই সোসাইটিতে মোটামুটি পরিচিত এই অর্থে উনি মডেলিং করেন, অভিনয় করেন, এবং তারও চেয়ে বড় পরিচয় হলো 2020 সালে মিস আর্থ নামক একটা সুন্দরী প্রতিযোগিতায় তিনি বিজয়ী হয়েছিলেন। এই মেঘনা আলমকে আমি আগে চিনতাম না, আমি এই লাইনে খুব বেশি একটা যোগাযোগ নেই, কাজে আমি চিনতাম না। কিন্তু গতকাল তাকে আমি যেভাবে চিনলাম, আমি আসলে এভাবে চিনতে চাইনি। আমি মেঘনা আলমকে চিনলাম, এবং মেঘনা আলম যে ঘটনার মাধ্যমে তাকে চিনলাম, তার মাধ্যমে আমি এই রাষ্ট্রকে চিনলাম, এই সরকারকে চিনলাম, এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চিনলাম, এবং আমাদের বিচার বিভাগ ও আইনকে চিনলাম। তিনি কালকে একটা ফেসবুকে লাইভ করেছেন। এই লাইভটা আমি দেখেছি, পুরো লাইভটাই আমি দেখেছি। লাইভটা এমন, একজন নারী তিনি ফেসবুকের তৈরি ঘরে ঘরে এসে, অপ্রস্তুতভাবে এসে তিনি ফেসবুকে সবাইকে বলছেন যে আমার বাড়ির দরজায় বেশ কয়েকজন, 15-20 জন, কখনো বলছেন 20-25 জন লোক দরজা ধাক্কাধাক্কি করছে, তারা দরজা ভেঙে ফেলতে চাচ্ছে, তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে। এবং মেঘনা আলম তখন ওই কি হোল দিয়ে তাকিয়ে তাদের সঙ্গে কথাও বলছিলেন যে আপনারা কেন এসেছেন। তিনি বলেছেন যে যদি আপনারা, তারা ভাটারা থানা থেকে, মেঘনা আলমের বাসা হলো বসুন্ধরা আবাসিক এলাকায়, তিনি বারবার বলছিলেন আপনারা যান, আমি আমার উকিল নিয়ে আপনাদের থানায় আসছি। কিন্তু তারা অপেক্ষা করেননি, এবং ওনারা বারবার বলছেন যে আপনারা, প্রথমবার মেঘনা আলমের কথা থেকে যতটুকু বোঝা গেল সেই লাইভে, উনি বলছিলেন আপনারা একবার বলছেন আপনারা আমার বার্থ সার্টিফিকেট দেখতে আসছেন, আবার বলছেন আমার এখানে মাদক আছে বলে অভিযোগ আছে। তো আসলে আপনারা কী চান? এই ভিডিও করতে করতে আমরা দেখলাম উনি এক ঘর থেকে আরেক ঘরে গেলেন, এবং ওই ঘরে যাওয়ার পর দরজা ভেঙে ওই পুলিশ তারা ঢুকলো, ঢুকে দ্বিতীয় ঘরেরও ঢুকলো, ঢুকে তার কাছ থেকে মোবাইলটা টান মেরে নিয়ে গেল। এক্ষেত্রে তারপরে মোবাইলটা অফ হয়ে গেল। এবং মেঘনা আলমের ফেসবুক পেজে এখন সেই ভিডিওটা নাই, কিন্তু এর মধ্যে অনেক জায়গায় শেয়ার হয়ে গেছে, অনেকের মধ্যে আমি দেখতে পাচ্ছি। আমাদের সমাজের অনেকেই সেই ভিডিওটা আপ করেছেন, শেয়ার করেছেন। এবং তারপর দেখলাম যে এটা নিয়ে পুলিশও একটা বিবৃতি দিয়েছে, ডিএমপি একটা বিবৃতি দিয়েছে। ডিএমপি কি বলেছে? ওই সমস্ত যারা ফেসবুকে লিখেছিল তারা বলেছিল মেঘনা আলমকে অপহরণ করা হয়েছে। পুলিশ পরের দিন একটা বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে যে মেঘনা আলমকে অপহরণ করার অভিযোগ সঠিক নয়। তারপর লিখেছে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্ক মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করা, এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তাকে অপহরণ করার অভিযোগ সঠিক নয়, তথাপি আইনের আশ্রয় নেওয়ার অধিকার তার রয়েছে। আমি তথাপি শব্দটার অর্থ বুঝলাম না। আইনের আশ্রয় নেওয়ার অধিকার তো সবারই আছে, এটা ডিএমপিকে আবার তথাপি কথাটা বলতে হবে কেন? আমি বুঝলাম না ডিএমপি কি হিসাবে এই ধরনের একটা বিবৃতি দিল। তো এটুক থেকে বোঝা গেল যে তাকে পুলিশ ধরে নিয়ে এসেছে। তাহলে ওই সময় আমরা লাইভে যেটা শুনলাম, দুটো অভিযোগ শুনলাম। এক নম্বর হলো তার বার্থ সার্টিফিকেট, আর 2 নম্বর হলো তার বাসায় মাদকের। কিন্তু এখানে তো তার একটা উল্লেখ করা হয়নি। এখানে বলা হচ্ছে যে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির চেষ্টা। এই যে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের অবনতি, এটা যখন আমি পড়লাম তখন আমার মনে পড়লো যে মেঘনা কিন্তু তার বলার সময় একটা ব্যক্তির নাম উচ্চারণ করছিলেন। তিনি হচ্ছেন ঈসা। উনি বারবার বলছিলেন ঈসাও জানে, ঈসা পাঠিয়েছে। এবং উনি এক পর্যায়ে বলছিলেন আমার যদি কিছু হয় তাহলে আমি এর জন্য অ্যাম্বাসেডার ঈসাকে দায়ী করব। স্পষ্টভাবে বলেছেন যে আমার কিছু হলে অ্যাম্বাসেডার ঈসা এর জন্য দায়ী থাকবে। প্রশ্ন হচ্ছে কে এই ঈসা?
অ্যাম্বাসেডর ইসা বলতে যাকে বোঝানো হচ্ছে, পরে আমি বিভিন্ন ফেসবুক থেকে যেটা বুঝলাম, উনি হলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত। এবং আমি এটাও জানলাম যে এই বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে আমি জানতে পারলাম যে এই অ্যাম্বাসেডর ইসার সঙ্গে মেঘনা আলমের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সম্পর্কটা বোধহয় নষ্ট হয়ে গিয়েছে, যে কারণে